সবাইকে স্বাগতম আমাদের আরো একটি এডুকেশনাল টেকনিক্যাল অ্যানালিসিস ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা গত 5 দিন ধরে দেখছি মার্কেট একটু একটু করে কারেকশন হয়ে আলটিমেটলি 5,679 পয়েন্টে নেমে এসেছে। আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি দেখানোর চেষ্টা করেছিলাম যে একটা ইলিয়েট ওয়েভ ফরমেশন করেছে এবং থিওরিটিক্যালি সেটা ভ্যালিড রাখার জন্য যেই কন্ডিশন গুলো ছিল সেইগুলো এখনো পর্যন্ত ভ্যালিড আছে এবং সেটা আজকের দিন পর্যন্ত ভ্যালিড আছে। তো যদি আলটিমেটলি এটা ভ্যালিড থাকে তাহলে এখান থেকে মার্কেটের আমি আমার অ্যাজাম্পশন যেটা বলেছিলাম যে 700 পয়েন্টের একটা র্যালি হতে পারে। বাট আজকে আমরা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখবো বিকজ এখানে নতুন অনেক কিছুই বিল্ড আপ হয়েছে মার্কেট সেন্টিমেন্টের ক্ষেত্রে। সো সেই জিনিসগুলো আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব, অনুমান করার চেষ্টা করব এবং আপনারা আপনাদের মতো করে সেই প্র্যাকটিসটা করার চেষ্টা করবেন। বলে নেওয়া ভালো যে আমাদের এই এডুকেশনাল ভিডিওগুলো শুধুমাত্র আসলে আপনাদের শিক্ষণীয় ভিডিও হিসেবেই আপলোড করা হয়। এখান থেকে কোনো ডিসিশন আপনারা মেক করুন সেটা আমরা চাচ্ছি না বা সেটা আপনারা মনে করুন সেটাও আমরা চাই না, সেটা আমাদের উদ্দেশ্যও নয়। আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট গত 5 দিন ধরে একটু একটু করে কমে আমাদের একটা সাপোর্ট জোন ছিল, সেটা হচ্ছে 5,730 বা 40 পয়েন্টের কাছাকাছি। সেটা আমি দেখানোর চেষ্টা করেছিলাম, তো সেইটা ব্রেক করেছে। বলেছিলাম যে শর্ট টার্ম এবং মিড টার্মে যদি সাপোর্ট পেতে হয় তাহলে এই যে মুভিং অ্যাভারেজ গুলো অর্থাৎ ব্লু কালার এবং গ্রিন কালারের যে লাইনগুলো দেখছেন সেই জায়গাটাতে মার্কেটের সাপোর্ট পাওয়া উচিত ছিল, বাট আনফরচুনেটলি মার্কেট সেখান থেকেও কিছুটা কারেকশন হয়ে এখন একটু বিয়ারিশ, শর্ট টার্মে বিয়ারিশ অবস্থায় অবস্থান করছে। আপনারা যে ইয়েলো কালারের যে একটু মোটা যে লাইনটা দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের, সেটা হচ্ছে 200 ডেজ মুভিং অ্যাভারেজ, যেটা কিনা ইন্ডিকেট করছে 5,670 পয়েন্টের একটা সাপোর্ট জোন। বাট মার্কেটের যে ওভারঅল সেন্টিমেন্ট বা সাইকোলজি, তাতে মনে হচ্ছে মার্কেটে একটু প্যানিক আস্তে আস্তে গ্রো করছে, মানুষের মধ্যে একটু অস্থিরতা গ্রো করছে। তো এইটা যদি কন্টিনিউ করে সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে 200 ডেজ যে মুভিং অ্যাভারেজ সেটা ধরে রাখতে পারবে। তবে অবশ্যই কনফার্মেশনের আগে কোনো কিছুই সার্টেনলি বলা উচিত নয়, পসিবলও না। তো এটার জন্য আসলে আরো কয়েকটা দিনের ট্রেড দেখে তারপর হচ্ছে সেই সিদ্ধান্তে আমাদের আসা উচিত। আপনারা হয়তোবা দেখে থাকবেন যে মার্কেট 1,000 কোটি টাকার টার্নওভার রিসেন্ট টাইমে ছিল, বাট সেটা আস্তে আস্তে কমে এখন 500 থেকে 600 কোটি টাকার মধ্যে নেমে আসছে। সো মানি ফ্লোটাও একটু কমে গিয়েছে, যেটা একটা কষাস তৈরি করেছে সেই ক্ষেত্রে মার্কেট সাস্টেইন হবে কি হবে না সেটার জন্য। এবং একই সঙ্গে আমরা দেখছি যে মার্কেট একটু একটু করে কমছে, অর্থাৎ মার্কেট যদি রেস্ট্রিক্টলি ফল করতো তাহলে আমরা ধরে নিলাম যে মানে ওই দিনটাতে পার্টিকুলারলি প্যানিক, পুরোপুরি প্যানিক ছিল। মার্কেট যেহেতু অল্প অল্প করে পড়ছে তার মানে একটা জিনিস এখানে হাইপোথিসিস আমরা দাঁড়া করাতে পারি, সেটা হচ্ছে যে কিছু কিছু ইনস্ট্রুমেন্টে প্রফিট টেকিং হচ্ছে, কিছু কিছু ইনস্ট্রুমেন্টে অল্প এন্ট্রি হচ্ছে, আলটিমেটলি খুব বেশি এন্ট্রি হচ্ছে এমনটা না। এবং সেই সঙ্গে আরো একটা হাইপোথিসিস আমরা তৈরি করতে পারি, সেটা হচ্ছে যে মানুষ লস বুক করে অথবা প্রফিট বুক করে অন্য একটা আইটেমে যাচ্ছে বা ইনস্ট্রুমেন্টে যাচ্ছে, সেইখানে সুবিধা করতে না পারলে সেটা আবার লসে সেল করে দিয়ে আরেকটা আইটেমের দিকে যাচ্ছে। তো এই জিনিসগুলো আসলে খুব বেশি একটা সময় করা যায় না, 2-3 বার করার পরেই যদি দেখে যে আলটিমেটলি কোনো প্রফিট হচ্ছে না, তখন হচ্ছে সে এই যে সে যে সুইং ট্রেড গুলো করছিল, এই সুইং ট্রেডটা একটা পর্যায়ে স্টপ হয়ে যায়। তখন মার্কেটে ডিমান্ড সাইডটা খুব একটা বেশি স্ট্রং থাকে না এবং সেইখানে একটু শেকি অবস্থা দেখা যায়। তো আমরা গত 4-5 দিন ধরে যে মার্কেট অল্প অল্প করে পড়ছে, সেই জায়গাটাতে আমরা আসলে এই সেকেন্ড হাইপোথিসিসটাই দাঁড় করাবো যে মানুষ একটা সেল করে আরেকটার মধ্যে ইন করছে এবং সেটাতে সুবিধা করতে পারলে সেটাও সেল করে দিচ্ছে, অথবা সুবিধা করতে না পারলেও সেটা সেল করে দিয়ে অন্য একটা যাচ্ছে। অর্থাৎ মানুষ ইনভেস্টমেন্টের যে জায়গাটা একটু বাই করে একটু সময় নিয়ে যে হোল্ড করা, এই জিনিসটা মনে হয় এখনকার মার্কেট সিনারিওতে একটু কম দেখা যাচ্ছে, যার কারণে মার্কেট একবার পুশ করে পজিটিভ করতে চাইলেও আলটিমেটলি সেটা পজিটিভ থাকছে না। দিন শেষে সেটা ক্লোজিং টা নেগেটিভ হিসেবেই শেষ হচ্ছে। সো এই জায়গাটাতে আপনাদের অবজারভেশনটা একটু আমার মনে হয় যে কন্টিনিউ করা উচিত, আরো বেশ কয়েকটা দিন দেখা উচিত। 2 নম্বর হচ্ছে আমরা আলটিমেটলি এখানে একটা তুলনামূলক
ধারণা পাওয়ার জন্য আমরা যে জিনিসটা নিয়ে আসছি, মুভিং অ্যাভারেজের কম্পারিজনটা নিয়ে আসছি, সেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট ইউজ করেছি। ফিবোনাচি রিট্রেসমেন্ট দিয়ে আম আমরা যে জিনিসটা প্রেডিক্ট না অ্যাকচুয়ালি, আমরা যে জিনিসটা অনুমান করার চেষ্টা করব সেটা হচ্ছে যে টোটাল একটা রেঞ্জ হয়েছে। সেই রেঞ্জ বাউন্ডের মধ্যে কোন কোন জায়গায় ফিবোনাচি সিরিজ অনুযায়ী সাপোর্ট জোন, প্রবাবল সাপোর্ট জোন হতে পারে, সেইটা আমরা একটু দেখব। এবং আমরা সেই সঙ্গে জানি, যারা আপনারা অ্যানালাইসিস করে থাকেন আপনারা হয়তোবা জেনে থাকবেন যে 61%, 50%, 38% এই জায়গাগুলোতে হচ্ছে মেজর সাপোর্ট জোন। তো আমরা দেখেছি যে 61% এর সাপোর্টটা আসলে ভ্যালিড রাখতে পারেনি, অর্থাৎ 5770 পয়েন্টের দিকে এটা সাস্টেইন করতে পারেনি। 50% রিট্রেসমেন্ট, যেটা 5630 পয়েন্টের দিকে ইন্ডিকেট করছে, সেটা হচ্ছে এখন আমাদের নেক্সট সাপোর্ট জোন। তো দেখার বিষয় যে 50% রিট্রেসমেন্টে মার্কেট সাস্টেইন করে কি করে না, সেটা একটু দেখার বিষয়। যদি এটাও ফেল করে তাহলে মার্কেট সরাসরি 38.2%-এ ফিবোনাচি সিরিজের এটা 5500 পয়েন্ট পর্যন্ত নেমে আসার একটা সম্ভাবনা আছে। এবং সেটা যদি আমরা যদি কাউন্ট করি, আমি একটা জিনিস এখানে আপনাদেরকে আরেকটু শেয়ার করতে চাচ্ছি। আপনারা যদি দেখেন যে আমরা একটা লাইন বা টেনে এনেছি, আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনটা কিন্তু অনার করেছে, হ্যাঁ? প্রতিটা দিনের টপ ইয়াগুলো এই লাইনটাকেই অনার করে রেজিস্ট্যান্স লেভেলটাকে ফেস করেছে, এবং আলটিমেটলি এখান থেকে টপ ক্রিয়েট করে করেই কিন্তু স্লো ডাউন হয়েছে। এবং দেখার বিষয় যে এই লাইনটাকে ব্রেকআউট করে আলটিমেটলি এটার উপরে স্টে করতে পারে কিনা। শুধু সাপোর্ট পেলেই হবে না, সাপোর্টের সাথে সাথে এই লাইনটাকে ব্রেক করে উপরের দিকে যেতে পারে, না হলে যে জিনিসটা এখানে একটু আশঙ্কার বিষয় হতে পারে যে এই যে শর্ট টার্ম বিয়ারিশ অবস্থা তৈরি হয়েছে, এই বিয়ারিশ অবস্থার ব্রেকআউট যদি করে তাহলে সেটা বুলিশে কনভার্ট হবে, দেন মার্কেটটা কিন্তু আবার আমরা পজিটিভলি দেখতে শুরু করব। তো এইটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় যে একটু কশাসলি মার্কেট আপনারা একটু অ্যানালাইসিস করবেন। ওভার কনফিডেন্ট হয়ে বা আমি খুব বেশি প্যাসিমিস্টিক হয়ে বা নেগেটিভ বা পজিটিভ যেটাই হোক, অনেক ওভার রিয়েক্টিং করা যাবে না। হ্যাঁ, রেশনালি রিয়েক্ট করে বা রেশনালি চিন্তা করে তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করি। তো সেই ক্ষেত্রে এই অবজারভেশনটা সব থেকে বেশি জরুরি। আপনি যত বেশি সময় নিয়ে যদি অবজারভেশন করেন, আপনি আমরা আমরা হয়তোবা এখন অনেক কিছুই আমাদের সফটওয়্যারের মাধ্যমে হোক, ওয়েবসাইটের মাধ্যমে হোক আমরা করি। বাট আমাদের ব্রেইন এমন একটা জিনিস যে আপনি যত বেশি ট্রেন আপ করাবেন, সে অটোমেটিক্যালি সেই জিনিসটা কিন্তু ক্যালকুলেশন করবে এবং আপনাকে সেই অনুযায়ী সিগন্যাল দিবে। হ্যাঁ? আপনি সামটাইমস এরকম হয় না যে মানে আ আপনার অনেক অভিজ্ঞতা আছে। আপনি ধরেন এখান থেকে আপনি ঢাকা থেকে ফর সে আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যেতে আপনার ৫ থেকে ৬ ঘন্টা লাগে। এটা আপনার অভিজ্ঞতা আছে। সো আপনি যখন চিন্তা করেন যে এখান থেকে সিলেট যেতে হয়তোবা ৩ থেকে ৪ ঘন্টা লাগে বা একই সময় লাগে। তার মানে আপনি তখন বুঝলেন যে সেইম ডিসট্যান্স এর যেকোনো জায়গায় আমি যাই না কেন ঢাকা থেকে, সেটা আমার মোটামুটি ৫ থেকে ৬ ঘন্টা লেগেই যাবে। ঠিক একইভাবে আপনি যখন মার্কেট অবজার্ভ করবেন, আপনার ব্রেইন ওইভাবে ট্রেন আপ হচ্ছে, তাও সেম ভাবে মার্কেট সিমটমস গুলো যখন আপনি সিমিলার পাবেন তখন আপনি ধরতে পারবেন টিউনটা টিউনিংটা করতে পারবেন বা টোনটা ধরতে পারবেন মার্কেটের সাইকোলজির, যে মার্কেট আপস অর ডাউন কোন দিকে মুভ নিচ্ছে, বুলিশ থেকে বিয়ারিশে যাচ্ছে অথবা বিয়ারিশ থেকে বুলিশে কনভার্ট হচ্ছে কিনা। এই জিনিসগুলো তখন পয়েন্ট আউট করাটা অনেক বেশি ইজি হবে। এবং আজকে যেই ফিবোনাচি সিরিজ দিয়ে যেই সাপোর্ট জোন গুলো আমরা ফাইন্ড আউট করলাম, আমি মনে করি যে আপনারা এইভাবে অ্যানালাইসিস করুন, আরো সম্ভব হলে আরো স্কিলড ওয়েতে যদি করতে পারেন সেটাও করেন, বাট যত ইজি বা যত নর্মাল রাখা যায় অ্যানালাইসিস তত বেশি ভালো। জটিল করলে আপনার রিডিংটাও জটিল আসবে এবং আন্ডারস্ট্যান্ডিংটাও তত বেশি জটিল হয়ে যাবে। তো যাই হোক, আমরা ইন্ডেক্সের মার্কেটের ওভারঅল আপডেটস দেখলাম। আমরা এখন চলে যাব ইনস্ট্রুমেন্টের দিকে, বরাবরের মতোই। আমরা নতুন কিছু স্ক্রিপ্ট আজকে নিয়ে আসছি, কনফিডেন্স সিমেন্টের চার্ট নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে এখানে যে টপ লেভেল গুলো, এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। সো আজকেও কিন্তু এই টপে টাচ করার পরে প্রাইস লেভেলটা নিচে পড়ে আসছে। সো এইখানে আরেকটা এই আপওয়ার্ড যে চ্যানেল ক্রিয়েট করেছে সেটা টপ টাচ করেছে। এখন
টেকনিক্যালি বা থিওরিটিক্যালি যদি বলি, টেকনিক্যাল অ্যানালাইসিস এর থিওরি হচ্ছে আপনি রেজিস্ট্যান্স জোনের কাছে কখনোই আপনার এন্ট্রি পয়েন্ট হওয়া উচিত না। হ্যাঁ, আপনার অবশ্যই সবসময় এন্ট্রি পয়েন্ট হওয়া উচিত সাপোর্ট জোনের কাছাকাছি। যেমন আমি যদি এইটাকে একটা পয়েন্ট ধরি সাপোর্ট, এইটা আরেকটা পয়েন্ট, এটার এক্সটেনশন হচ্ছে এই দিকে নিয়ার অ্যাবাউট ৮০ টাকার কাছাকাছি। সো হাইপোথেটিক্যালি আপনার জন্য বেস্ট হচ্ছে যে এইটা কখনো যদি কারেকশন হয়ে ৮০ টাকার কাছাকাছি আসে, আপনি ওই জায়গাটাতে অবজার্ভ করবেন, কনফার্মেশন দেখবেন, মার্কেট সাপোর্টেড কিনা সেটা দেখবেন, এবং আরো কিছু জিনিস আছে সেগুলোর সঙ্গে মিলিয়ে আপনার কাছে যখন কনফিডেন্ট মনে হবে, আপনি কনফিডেন্ট যে হ্যাঁ এখানে আপনি কোনো সিদ্ধান্ত মেক করলে আপনার জন্য প্রফিটেবল হবে, আপনি প্রফিট মেক করতে পারবেন, তখন আপনার ডিসিশন মেক করা উচিত। আদারওয়াইজ আপনার এটা অবজারভেশনই রাখা উচিত। সো এই যে যে পয়েন্টগুলো, এগুলো হচ্ছে আপনি নিজে নিজে যত বেশি ড্র করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, এগুলোতে তত বেশি আপনি স্কিলড হবেন এবং আপনার ব্রেইন সেইভাবে অ্যাকর্ডিংলি কাজ করার জন্য রেডি হবে। আপনি অন্য কিছু করতে চাইলেও ব্রেইন আপনাকে বাধা দিবে। সো এটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, আপনারা করতে থাকেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকেন, আমাদের অ্যানালাইসিস গুলো রেগুলারলি দেখতে থাকেন। আশা করা যায় ইনশাআল্লাহ আপনারা কয়েক বছরের প্র্যাকটিসে মোটামুটি ভালো একটা পজিশনে যেতে পারবেন। একমি ল্যাবের ব্যাপারে যদি বলি, একমি ল্যাব আমার রিসেন্ট টাইমের শুরুর দিকের কিছু ভিডিওতে আমি একমি ল্যাবের কথা অ্যানালাইসিস করে দেখিয়েছিলাম। যদি সেখান থেকেও দেখি যে আপনারা যদি ক্লোজলি অবজারভেশনে রেখে থাকেন তাহলে দেখবেন যে ওখান থেকেও 10% এর মতো একটা গেইন কিন্তু এই খারাপ মার্কেটের মধ্যে একমি ল্যাবে এসেছে। তো আজকে আমরা দেখব একমি ল্যাবে এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন আমরা দেখতে পাচ্ছি। আর এভাবে যদি নেই তাহলেও একই অবস্থা, অর্থাৎ এটা একটা একবার দুবার তিনবার চারবার টপ ক্রিয়েট করার পরে এখানে সাস্টেন করতে পারে নাই। তো এখন দেখার বিষয় হচ্ছে যে এটা ব্রেকআউট করতে পারে কিনা, অর্থাৎ 92.50, যদিও হাই 94 ছিল, তো আমি ধরে নিচ্ছি 92.50 এর উপরে যদি পূর্ণ একটা ক্যান্ডেলস্টিক্স থাকে, অর্থাৎ এই লেভেলের উপরে যদি কমপ্লিট একটা ক্যান্ডেলস্টিক্স থাকে, অর্থাৎ একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করতে পারে, তাহলে আপনি একটা ব্রেকআউটের কনফার্মেশন পেলেন এবং এইটা কিন্তু ফার্দার সেকেন্ড যে মুভ, সেই মুভ করার জন্য রেডি এবং সে হয়তো সেকেন্ড মুভ শুরু করতে পারে। বাট যদি ব্রেকআউট না হয়, কনফার্মেশন না আসে, সেই ক্ষেত্রে এটার ব্যাপারে একটু অবজারভেশনে রাখাটা আমার মনে হয় যে ভালো। তো এই যে যে টেকনিক্যাল পয়েন্টগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, এগুলো অবশ্যই আমার ভিডিওগুলো যারা রেগুলার দেখেন তারা একটু সম্ভব হলে কোনো একটা খাতায় বা ডায়েরিতে নোট করে রাখবেন, পয়েন্টগুলো লিখে রাখবেন, সম্ভবগুলো আপনি যা বুঝেন সেটা বাংলায় লিখে রাখবেন এবং সেই অনুযায়ী আপনার যে অ্যানালাইসিস করা স্টকগুলো আছে সেগুলোর সঙ্গে সিমিলারিটিস পান কিনা সেটার সঙ্গে মিলিয়ে দেখবেন এবং তারপরে আপনি ডিসিশনগুলো মেক করবেন। তাহলে যে আমাদের যে স্লোগান মেক ইনফর্মড ডিসিশন, আপনি কিন্তু ইনফর্মড হলেন, তারপরে ডিসিশন করলেন। সো এটা যদি করতে পারেন তাহলে আমাদের এই ভিডিওগুলো পাবলিশ করা আপনাদের জন্য যে পাবলিশ করছি সেটা সার্থক। আরো একটা বিষয় এখানে লক্ষ্য রাখবেন যে সবসময় চেষ্টা করবেন যে মুভিং অ্যাভারেজ যখন বুলিশ অবস্থায় থাকে, এই মুভিং অ্যাভারেজের কাছাকাছি সময়ে যায় বা কাছাকাছি লেভেল থেকে সবসময় রিভার্স করে কিনা অর্থাৎ বাড়ে কিনা সেইটা অবজার্ভ করবেন। যদি লং একটা সময় ধরে, ধরেন 2 মাস 1 মাস ধরে একই অবস্থা হচ্ছে, তাহলে বলা যায় এটা লং টার্মে একটা বুলিশ স্টক। এবং আরো কিছু প্যারামিটার আছে সেটা হয়তোবা সামনে কোনো একটা ভিডিওতে আমরা আলোচনা করব। বাট যদি শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ থেকে খুব বেশি দূরে হয়ে থাকে ক্লোজিংটা, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে একটু কাছাকাছি লেভেলগুলোতে অবজার্ভ করেন এবং দেখেন এবং মনে রাখবেন যে খুব বেশি যদি গ্যাপ ক্রিয়েট হয় তাহলে সেইগুলো আসলে প্রাইস কারেকশনের মাধ্যমে আবারও কাছাকাছি চলে আসতে বাধ্য। সো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। আর হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে চলে যাচ্ছি অগ্নি সিস্টেম। এটা হয়তোবা অনেকেই রিসেন্ট টাইমে এটাতে হয়তোবা নজরে রেখেছেন, অ্যানালাইসিস করছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানেও রেজিস্ট্যান্স জোন গুলো আছে যেটা কিনা 35 টাকার আশেপাশে। সো এই রেজিস্ট্যান্স জোনের উপরে যদি ব্রেকআউট করতে পারে এটা নতুন প্রাইস লেভেল করতে পারে, কিন্তু যদি ব্রেকআউট না করতে পারে সেক্ষেত্রে নতুন প্রাইস লেভেল করাটা এটার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। এর আগেও যেমন এটা ফেল করেছে, এইবারও এটা ফেল করার একটা স্কোপ আছে। তো এটাও আপনার অবজারভেশনে রাখবেন এবং এটা ব্রেকআউট
করে কনফার্মেশন দেয় কিনা এবং আলটিমেটলি ধরে রাখতে পারে কিনা সেটাও দেখার বিষয়। এবং অবশ্যই মনে রাখবেন যে ব্রেকআউট করে ফেললেই এটা যে সবসময় আপনার জন্য খুব ভালো একটা ইনভেস্টমেন্ট অপরচুনিটি হইতে পারে তা না। বিকজ এটা যদি ব্রেকআউট করেও খুব তাড়াতাড়ি, তাহলে এই যে মুভিং এভারেজ, শর্ট টার্ম মুভিং এভারেজ যেটা কিনা 33 টাকা শো করছে, সেটা থেকে খুব বেশি ডিসটেন্স ক্রিয়েট করে ফেলে। তো আমরা দেখেছি যে খুব বেশি ডিসটেন্স ক্রিয়েট করে ফেললে এটা কারেকশন হয়ে আবারও এই শর্ট টার্ম মুভিং এভারেজের কাছাকাছি চলে আসে। সো আবার যদি ব্রেকআউট করেও আপনার অবজারভেশনে রাখা উচিত যে এটা কারেকশন হয়ে শর্ট টার্ম মুভিং এভারেজের কাছাকাছি আসে কিনা। যদি আসে, যদি সবকিছু আদার সবকিছু ওকে থাকে, দেন এখান থেকে যদি রিভার্স করার মতো আবার সিচুয়েশন থাকে, তাহলে আমার মনে হয় আশা করা যায় যে এই জায়গাগুলো থেকেও আরো বড় রকমের প্রাইস মেক করতে পারে। আদারওয়াইজ অনেক সময় ফলস ব্রেকআউট করে এবং দিন শেষে যেটা হয় যে একটা ফলস সিগন্যাল জেনারেট করে এবং অনেকেই এখানে ক্ষতিগ্রস্ত হন। আমরা এরপরে যাচ্ছি জিপিএস ইস্পাত। রিসেন্ট টাইমে এটার খুব ভালো একটা ভলিউম হয়েছে এবং একটা প্রাইসিং হয়েছে আমরা দেখতেই পাচ্ছি। বাট আপনারা যদি দেখেন, আমরা যদি চার্ট এবং এটা রেজিস্ট্যান্স জোনগুলো বের করার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 33 টাকা লেভেলটা এটার জন্য খুব ভালো একটা রেজিস্ট্যান্স জোন। হ্যাঁ, আমরা একটু এটা দেখার চেষ্টা করি। 33 টাকার এই জোনগুলো খুব ভালো একটা রেজিস্ট্যান্স জোন। সো এটা কিন্তু ব্রেকআউট করতে পারে নাই এবং এটা খুব তাড়াতাড়ি যেহেতু এখান থেকে আপ করেছে, এটা একটা কারেকশন হয়ে কনসলিডেশন হয়ে দেন আবারও হয়তো বা মুভ অন করতে পারে। আর একটা বিষয় মনে রাখবেন যে জুন ক্লোজিং শেয়ার যেগুলো আছে সেগুলোর ডিভিডেন্ড কিন্তু এই মাস এবং আগামী মাস থেকেই আসা শুরু করেছে এবং করবেও আরো অনেকগুলোর। তো সেই ক্ষেত্রে ডিভিডেন্ড কেমন আসবে না আসবে সেটা একটা ব্যাপার থাকে। লাস্ট কোয়ার্টার গুলোতে যদি ভালো আর্নিংস থেকে থাকে তাহলে ভালো ডিভিডেন্ড দিবে, আদারওয়াইজ হয়তো বা অপেক্ষাকৃত কম ডিভিডেন্ড দেওয়ার একটা ব্যাপার আছে, সেটা মানুষ বা রিটেল ইনভেস্টররা কিভাবে অ্যাকসেপ্ট করে সেইটা সেন্টিমেন্টও দেখার বিষয় আছে। তো এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা আপনাদের অ্যানালাইসিস গুলো করবেন। অবশ্যই ওভার কনফিডেন্ট হবেন না এবং খুব বেশি প্যাসিমিস্টিকও হবেন না। রেশনাল ওয়েতে আগাবেন এবং অ্যানালাইসিস করবেন, আশা করা যায় ভালো ফলাফল পাবেন। আমরা লাস্ট যে স্টকটাতে চলে যাব সেটা হচ্ছে ইবনে সিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে 369 টাকা পর্যন্ত প্রাইসিং হয়েছে। আজকে একটা ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করেছে। সো আপওয়ার্ড মুভমেন্ট, একটা ইনভার্টেড হ্যামার একটা নেগেটিভ সাইন। প্রাইস কারেকশনের ক্ষেত্রে এরকম আসতে পারে এবং আপনারা দেখেছেন যে মুভিং অ্যাভারেজের কাছাকাছি অলওয়েজ আপনার কারেকশন হয়ে চলে আসছে। সো এইটা আবার হয়তোবা কারেকশন হয়ে এখন 324 টাকা দেখাচ্ছে, হয়তোবা আরো 2-4 দিন পরে এটা 330 টাকার আশেপাশে হয়তোবা প্রাইসটা দেখাতে পারে। তো আলটিমেটলি এটা প্রাইসটা কারেকশন হয়ে ওই লেভেলে আসে কিনা সেটা একটা দেখার বিষয়, যেহেতু ইনভার্টেড হ্যামার আসছে, বেয়ারিশ ইনভার্টেড হ্যামার। এবং মার্কেটে আমরা শুরুতেই বলেছি যে অল্প অল্প করে কারেকশন হচ্ছে মানে কি, অল্প অল্প প্রফিট টেকিং করে অন্য কোথাও সুইচ করছে, পুরোটা করছে না। আবার যারা সুইচ করছে তারা একটা সুবিধা করতে পারছে না দেখে আরেকটা যাচ্ছে, আরেকটা সুবিধা করতে পারছে না তো তৃতীয়বার আর অন্য আরেকটা যাচ্ছে। এইভাবে আসলে ডিমান্ড সাইডটা অর্গানিক্যালি বিল্ড আপ হচ্ছে না, যার কারণে মার্কেট সাস্টেইন বা দাঁড়াতে পারছে না এবং অল্প অল্প করে কারেকশন হচ্ছে। তো এমনও হতে পারে যে ইবনে সিনা যেহেতু গত বেশ কিছুদিন ধরে বাড়ছিল, অর্থাৎ 300 টাকার উপর থেকে 310-12 টাকা থেকে এখন 370 টাকা পর্যন্ত উঠেছে এবং আজকে একটা ভালো প্রফিট টেকিং হয়েছে যেহেতু প্রাইস কারেকশন হয়েছে। সো এটা সামনের দিনগুলোতে যাদের ম্যাচিউরড আছে তারাও প্রফিট টেক করবে মার্কেট যদি নেগেটিভ থাকে এবং সেই ক্ষেত্রে তারা স্ট্যান্ড বাই থাকবে তাদের ফান্ডটা নিয়ে। তো যেই ভ্যাকুয়ামটা ক্রিয়েট হবে সেইটা প্রাইস কারেকশনের ইঙ্গিত দিতে পারে এবং সেই ক্ষেত্রে আপনার জন্য নতুন করে অপরচুনিটি ক্রিয়েট হতে পারে। এটা অবজারভেশনে রাখা এবং মনিটরিং এ রাখা সম্ভবপর হলেই তখন হচ্ছে এটা আপনি ক্যাচ করতে পারবেন। আদারওয়াইজ এখানে আসলে যে কোনো রকমের ভুল হওয়ার একটা ভালো স্কোপ বা সুযোগ আছে। তো আমাদের আজকের অ্যানালিসিস ভিডিওটা একটু বড় হয়ে গেল বিকজ মাঝখানে 3-4 দিনের গ্যাপ ছিল, বন্ধ ছিল এবং মার্কেটের ওভারঅল সিচুয়েশন গুলো একটু চেঞ্জ হয়েছে, যার কারণে একটু ডিটেলস না বললে আপনারা হয়তো অনেক কিছু অনুধাবন করতে পারতেন না প্রপারলি। যার জন্য আমরা কিছু স্ক্রিপ্ট এবং মার্কেটের আপডেটস গুলো এভাবে শেয়ার করলাম। তো যাই হোক, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে আলোচনা হবে। ধন্যবাদ সবাইকে।